হিউম্যান রাইটসটা এলো কোথা থেকে, ফার্স্ট এটা আমাদের জানতে হবে। আমরা তো একটা প্রজন্ম যে কোনো একটা জিনিস আমরা ভাবি যে এইটা হঠাৎ করে উৎপত্তিটা হলো কোথা থেকে। উৎপত্তিটার কারণ হচ্ছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউএনএর গঠন হয়, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। তখন হিউম্যান রাইটস কাউন্সিল গঠন করা হয় সেই সময়। তখন একজন অধ্যক্ষ হিসাবে একজনকে অ্যাপয়েন্ট করা হয়েছিল 1946-এ, যে তার মধ্যে কোনো এক দেশ সড়ক হয়েছিল যে হিরোশিমা নাগাসাকিতে যেরকম একটা পরমাণু বোম পড়েছিল সেটা যেন আর দ্বিতীয়বার ওরকম না হয়, যাতে বিশ্ব যাতে নষ্ট না হয়, সেই জন্য মানবের যেন মৃত্যু এইভাবে না আসে, তার জন্য এইটাকে একটা শক্ত হাতে ধরা যে মানুষের একটা অধিকার আছে, সেই অধিকারটা কি সেটা তুলে ধরার জন্য সেই জন্য হিউম্যান রাইটস কাউন্সিল গঠন করা হয়েছিল ইউএনওতে। তা যাকে এই অধ্যক্ষ হিসেবে দেওয়া হয়েছিল তিনি একজন মহিলা ছিলেন, তার নাম হচ্ছে এলিওনর রুজভেল্ট। তাহলে ভাবুন যে আমরা যে মহিলা মহিলা বলছি, তখনও কিন্তু পুরুষতন্ত্র দেশ, কিন্তু সেই সময় কিন্তু কাকে দেওয়া হয়েছিল না, একজন মহিলাকে। মানে একজন মহিলাই, আমরা যতই বড় বড় কথা বলি না কেন, সন্তান গর্ভ ধারণ কিন্তু একটা মহিলাই করতে পারে, এবং সেই মহিলাই কিন্তু জানে যে 9 মাসে একটা সন্তানকে নিজের কাছে ধারণ করে তাকে পৃথিবীর বুকে নিয়ে আসার ক্ষমতাটা কতটুকু। সেই জন্য দেখবেন চাণক্য থেকে শুরু করে বহু বড় বড় মনি ঋষিরাও বলেছিলেন যে, অনেকেই বলেন যে নারীকে আমরা শক্তিরূপে পুজো করি, কারণ কি নারী দুর্গা, নারী কালী। তাহলে কি নারীর মধ্যে সেই শক্তিটা আছে যেটা আমাদের পুরুষের মধ্যে নেই। আমরা কিন্তু আজকে যেটা মনে হচ্ছে সেটা আমরা আমাদের মতো করে ভাবছি, কিন্তু নারী কিন্তু অনেক ডেপনেস থাকে তার মধ্যে। তিনি কিন্তু সংসার চালায়, মা বোন যে হিসাবেই দেখেন না কেন, তারা কিন্তু সবার সব কিছুই কিন্তু স্যাটিসফ্যাকশন করার জন্য, করার পরেও কিন্তু তাদের কথা শুনতে হয় না। আমরা কিন্তু ওটা না, আমরা কিন্তু সেইভাবে সেটাকে ভাবি না, পুরুষতান্ত্রিকরা, তাই এটা তো বাস্তব। এবার সেই জায়গা থেকে দেখুন এলিওনর রুজভেল্ট 2 বছর সময় নিয়েছিল, নিয়ে তার সেই হিউম্যান রাইটস সিস্টেমটাকে তিনি আপডেট করে 30 আর্টিকেলস রূপে সেটা ইউএনওতে জমা করে 1948-এ। তা ইউএনের মহাসভা 1948 10 ডিসেম্বর এইটাকে পাশ করে দেওয়া হয়, মানে ওই যে কাগজপত্র দিয়ে যে আর্টিকেলস তৈরি করেছিল সেটাকে পাশ করে দেওয়া হয়। সেই সময় 30টা দেশ এটাকে অ্যাডপ্ট করে, মানে গ্রহণ করে, এবং তাখানে হিউম্যান রাইটস কাউন্সিল গঠন হয়ে যায়। তখনও কিন্তু ভারতবর্ষে 1947-এ ভারতবর্ষ স্বাধীন হয়ে গেছে, ঠিক আছে। 1950-তে আমাদের সংবিধান রচনা করা হয়ে গেছে, কিন্তু আমাদের ভারতবর্ষে মানবাধিকার কিন্তু আসেনি। কারণ কি প্রথম থেকে আমাদের ভারতবর্ষ মানবাধিকারকে অ্যাডপ্ট করেনি, পুরোটাই কিন্তু রাজনৈতিক পটভূমি। আমি কোনো পার্টিকুলারিটিতে যাচ্ছি না, কিন্তু আমি রাজনৈতিক ব্যাপারে আসছি, এটা কিন্তু বুঝতে হবে আপনাকে। কারণ কি আপনি যদি মানবাধিকারটা জানেন, মানে মানবাধিকার মানে আপনার অধিকার, মানে একটা শিশু যখন একটা মাতৃগর্ভে জন্ম নেয়, যখন নিচ্ছে, তার প্রাণ আসছে, তখন থেকেই কিন্তু তার অধিকারটা শুরু হয়ে যায়। সেটা দিদি বললেন যে তিনি মহিলা হোক, পুরুষ হোক, থার্ড জেন্ডার হোক, কি ধর্মের মানুষ হোক, সেটার বড় কথা নয়, তিনি একজন মানুষ, ঠিক আছে। সেটা তিনি মহিলা হতে পারে, তিনি থার্ড জেন্ডার হতে পারে, সে পুরুষ হতে পারে, সে কিন্তু প্রসবের আগে থেকেই কিন্তু তার অধিকার নিয়েই কিন্তু সে গর্ভ ধারণ করেছে। এবার সেই জায়গা থেকে আমাদের দেশের 1993 12ই অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও আর বিদেশমন্ত্রী মনমোহন সিং উদারনীতি যাতে পাস হওয়াতে বন্ধ করার জন্য ইউএনও থেকে, যে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে কোনো কিছু অনুদান দেওয়া বন্ধ হয়ে যাবে যতক্ষণ না হিউম্যান রাইটস পাস না হবে, যত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যারা এটাকে নেয়। তখন ভারতবর্ষ এটা নিতে বাধ্য হয়, এবং 12ই অক্টোবর আমাদের সংবিধানে লিপিবদ্ধ হয়, সংবিধানের সাথে মার্চ করে আমাদের অ্যাসেম্বলিতে, ঠিক আছে। এবার তারপরেই আমাদের দিল্লিতে ন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল গঠন করে দেওয়া হয়। কিন্তু এই যে গঠনটা প্রক্রিয়াটা তৈরি হলো, তারপরেও কি মানবাধিকার সম্বন্ধে লোকরা জেনেছিল? লোকদেরকে বলা হয়েছিল? কিচ্ছু না, এটা কিন্তু খাতায় কলমে হচ্ছে, আর কিচ্ছু না। তারপরে আবার সেই সিস্টেমে এসে কিন্তু 1995-এ 5-ম্যান কমিশন গঠন করা হয়। সে 5-ম্যান কমিশনে কি আছে? রিটায়ার্ড জাজ রিটায়ার করার জন্য উৎসাহ দিতে হবে, তার জন্য সরকার এদেরকে রেজিস্ট্রেশন দেবে। যেরকম সরকারি ব্যাংক, প্রাইভেট ব্যাংক, সরকারি ব্যাংকে গেলে দুচ্ছাই করে, কেন জানেন আমি ওখানে বসে আছি চেয়ারে, মাস গেলে মায়না পাবো। বেসরকারি ব্যাংকে যান, আপনাকে জামাইয়ের আদরে আপনার ছবি তুলে বসে বাড়িতেও সবকিছু পাঠিয়ে দেবে, এটাই তো হয়। পার্থক্যটা শুধু এইটাই। সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের সেই জন্ম 1993 পরপরেই
2-4 মাস পর থেকে আমাদের সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলের জন্ম। এবং এই সিপিডিআর ওয়েস্ট বেঙ্গল যখন দীর্ঘদিন ধরে করতে এসেছি, দীর্ঘদিন ধরে করছি, করতে গিয়ে কোথাও মনে হয়েছিল আমাদের যারা নেতৃত্বরা আছে সে নেতৃত্বরা সঠিকভাবে কাজ করছে না। এই যে তারা এক্ষুনি কথাগুলো বললেন না, প্রচুর, তারপরে অনেক মানবাধিকার সংগঠন, অনেক মানবাধিকার সংগঠন তৈরি হয়েছে। তাদের কাজ হচ্ছে দিদি যেরকম বললেন লোকেদের সাথে ছবি তোলা, দিদিও যেরকম বলছেন কোথাও গিয়ে আমাদের পয়সা ইনকাম করা, কোথাও চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কাউর থেকে পয়সা নেওয়া। কিন্তু যে মানব অধিকারটা সম্বন্ধে না তাদের নলেজ আছে, না তারা কিছু জানে, না তারা জানাতে পারে। কেন এটা করতে গেলে তো আপনাকে এডুকেশনালি পড়তে হবে। এডুকেশনালি তো আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও তো পড়ানো হয় না, তাহলে আমরা মানবাধিকারটা জানবো কি করে? আপনি যতটা দেখে শিখবেন, সে দেখে শেখা আর পাঠ্যগত জিনিসটা পড়ে শেখার মধ্যে তো একটা পার্থক্য আছে। আমরা সিনেমায় দেখছি উকিলবাবুরা এই করে এইভাবে, কিন্তু উকিলবাবু কি ওইভাবে উকিলবাবু আছে? তার জন্য বহু পড়াশোনা করতে হয়েছে, বহু এক্সাম দিতে হয়েছে, তারপরে কিন্তু উনি ডিগ্রিটা পেয়েছে। ব্যাপারটা তো সেখানে আমরা তো এখানে ডিগ্রিটাও পাইনি, তা আমরা কি করে পড়াশোনা করবো, কি করে কাজ করবো? সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাজের পরিধিগুলোকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, যাতে মানুষ সচেতন না হয়। সেজন্য যে গভর্নমেন্টই আসুক না কেন, আপনাকে আজও বলছি, নতুন কোনো এজেন্ডা আসুক, নতুন কোনো গভর্নমেন্ট আসুক, নতুন কোনো পার্টি আসুক, কেউ কোনোদিন চাইবে না মানবাধিকার আসুক বা মানবাধিকারকে সঠিকভাবে শক্ত করা হোক। কোনোদিনই চাইবে না। কারণটা কি? আপনি যেদিনকে মানবাধিকার শক্ত হবে, মানে আপনি আপনার রাইট সম্বন্ধে অবিগত, মানে আপনি জানেন থানায় গেলে কি বলতে হবে, থানার অফিসার যদি বলে এখন হবে না, ওকে কান ধরে দেখাতে পারবেন আপনি, হবে না মানে আপনি ওখানে চেয়ারটা বসে আছেন কেন? পরিষ্কার করে চেয়ারটা বসে আছেন কেন? আপনি পাবলিক সার্ভেন্ট, আপনাকে করতে বাধ্য। আপনি না করলে আমি কি করতে পারি সেটা দেখবেন। এখন তো আরো সোজা সুবিধা, তখন তো সুবিধা ছিল না, এখন তো ফোনই একটা মাধ্যম। আপনি ওনার নামটা নিন, ছবিটা তুলুন, ওয়েবসাইটে যান, ওনাদের যে স্যারেরা আছে সেখানে আপনি টাইপ করে পাঠিয়ে দিন, মেল করে পাঠিয়ে দিন যে এনার কাছে আমি রিপোর্ট লেখাতে আসছি, ইনি তো আমার রিপোর্ট লিখছে না, বাপ করে লিখবে। আপনি জানেন না তাই আপনি ভয় পাচ্ছেন। কোশ্চেন হচ্ছে আপনাকে শিখতে হবে, জানতে হবে, সেগুলোকে আমাদের জানায় না, কেউ শেখায় না। তা আপনি করবেনটা কোথা থেকে? সরকার তো আপনাকে শিখতে দেবে না। কারণ কি দেখুন, সেই সময় কিন্তু আম্বেদকর সাহেব একটা খুব ভালো কথা বলেছিলেন যে এরা ফ্রিতে সব কিছু দেবে, যে গভর্নমেন্টই আসুক না কেন, যেটা দেবে না সেটা হচ্ছে শিক্ষা। মানে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা সচেতন করে মানুষকে কোনটা ন্যায় কোনটা অন্যায়। তা শিক্ষা যদি আপনি পেয়ে যান, আর শিক্ষার মধ্যে যদি আপনার মানবাধিকারটা আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করে দেয় যে এটা অন্যায়, এটা করা যাবে না, তাহলে তো আপনি সবাইকে বারণ করে দেন। তো সেই জন্য আপনাদেরকে এই জিনিসগুলোকে শেখানো যাবে না। আপনি শিখলেই তাদের বিপদ, কেউ ঝান্ডা নিয়ে ঘুরবে না, কারোর কোনো আমাদের সুরক্ষা আমরা পাচ্ছি না। মানে ছোট বাচ্চা, শিশু থেকে একদম বৃদ্ধ মহিলা, এরকম আমরা যে এখন বলছি আমরা মানে 2025-এ রয়েছি, যে আমরা আগের মহিলারা যেভাবে ছিল হয়তো সেভাবে নিয়ে আমরা গাড়ি চালাচ্ছি, চাকরি করছি, কিন্তু এখনো আমরা পুরুষশাসিত সমাজের পেছনে এখন আমরা চাপা পড়ে আছি। তা আমরা চাই যে মহিলারা আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করবো, আমরা মানে আমাদের সম্মানহানি হবে না, আমরা সবসময় সেভাবে চলছি। কিন্তু আজও সংসার বলুন, বাইরে বলুন, সব জায়গাতেই সে পেছন থেকে টেনে ধরা ব্যাপারটা আমরা পেয়ে যাচ্ছি। আমি অনুরোধ যে আমাদের মহিলারা জাস্টিস কবে পাবে, জাস্টিস কবে পাবে, এটাই হলো আমার মহিলারা পাচ্ছে না। এত লড়াই হচ্ছে, এত সবকিছু হচ্ছে, কিন্তু আমি বলছি একটা মেয়ের জন্য এত জাস্টিস হলো, এত লড়াই হলো, আলটিমেটলি একটা মায়ের একটা ভালো চাইল্ড যে আছে, ডক্টর যিনি ডক্টরের ভবিষ্যৎ, তার হাত ধরে তো অন্য মানুষরা বাঁচতে পারতো, তার জন্য এত লড়াই হলো, একটা পুজো গেল, সবাই স্তব্ধ হয়ে গেল, কেন হবে? দেন নেক্সট আবার হচ্ছে এরকম ঘটনা দেখছি, স্কুলের সামনে একটা মেয়ে নিজে পেট্রোল ধরে নিজে আগুন জ্বালাচ্ছে, কেন হবে? কেন আমাদের রিপোর্ট ঠিক টাইমে পৌঁছাচ্ছে না? এগুলো যেদিনকে হবে আমার মনে হয় সেদিনকে হয়তো মেয়েরা একটু সম্মান পাবে, হয়তো বাঁচতে পারবে। এটা আমার কথা, যে এখন মেয়েরা স্বাধীন নয়, আমরা কোনোভাবেই স্বাধীন নয়। আমরা যদি বলি আমরা গাড়ি চালাচ্ছি, আমরা ছেলেদের সামনে ভরসা করছি, অসম্ভব ব্যাপার। আমি 12টার সময় যাই, আমি সেফ নই। আমি কি সেফ? আমি কোনোদিনই সেফ নই। আমরা মুখে বলি আমরা ছেলে মেয়ে সমান, কিন্তু হচ্ছে না। আজকে আমি প্ল্যাটফর্মে 12টার সময় গিয়ে আমি সেফ নই, আমি পরের দিন বাড়ি ঢুকতে পারবো না, কিন্তু একটা ছেলে কিন্তু সেটা। এই জায়গাটা আসছে কোথায় থেকে? আমরা মেয়েরা তাহলে কিভাবে বাঁচবো? বারবার বা ফিমেল সেফটির জন্য
বাট আমি অ্যাজ এ মেন হয়ে কিছু বলতে চাই। রিসেন্ট ডেজ দেখা যাচ্ছে কিছু রিলেশনশিপ ফেলিওর হতে পারে, ফাইন্যান্সিয়াল ফেলিওর হতে পারে, সেটার জন্য কিছু মানে মেনদেরকে টার্গেট করা হচ্ছে। তো এই মুহূর্তে রিসেন্টলি ফিমেল যতটা সেফটি রিকোয়ারমেন্ট দরকার, অ্যাজ এ মেন এম্পাওয়ারমেন্ট ফর মেনেরও আওয়াজ ওঠানো দরকার আছে। রিসেন্ট ডেজ কত ফাইন্যান্সিয়াল ফেলিয়ারের জন্য সমাজ তাকে অ্যাকসেপ্ট করে না, তার হয়তো কোনো কিছু প্রবলেম ছিল না বা ভুল ছিল না, তা মেন সেই জিনিসটাকে মানে সমাজ সেটাকে অ্যাকসেপ্ট না করার জন্য সুইসাইড রেট বাড়ছে, রিলেশনশিপ ফেলিওরের জন্য তাকে সমাজে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, ইভেন ট্রায়াঙ্গেল রিলেশনের জন্য মার্ডার। শোনার পরে আপনাদের কি প্রশ্ন আছে, কি আছে সেটা একটু বলুন, তাহলে তারপরে আমি আমার মতো করে বলছি। ওনারা তো বলেছে মানবাধিকার সম্বন্ধে কিছু, আপনারা নিশ্চয়ই শুনলেন, বুঝলেন। আপনারা কে কি একটু বুঝেছেন যদি বলেন তাহলে খুব ভালো হয়। বলুন নকিলবাবু, বলুন। আপনি তো একটা মানে গণ্যমান্য ব্যক্তি, এমন একটা জায়গায় রয়েছেন। সময়টা হিউম্যান রাইটসটা হচ্ছে সর্বপ্রথম আমাদের নিজস্ব কিছু কনস্টিটিউশনাল রাইটস আছে, সেটা সাধারণ মানুষ মানে সিস্টেমেটিকলি মানে এডুকেশনালি পারপাসে মানে তারা জানে না। তো আমি যেটুকু বললাম যে আপনাদের মানে ফাংশনটা হচ্ছে যে এভরি পার্সনের কাছে সেই নলেজটাকে প্রোভাইড করা, আর তার ফেসিলিটি বা তার মানে সেটা নিয়ে আপনাদের মানে আরও কী আপনাদের ডেভেলপমেন্ট হতে পারে মানে সেটা নিয়ে বোঝান। আর আপনাদের মধ্যে আর কেউ? सबसे बड़ा सबको नमस्कार। ह्यूमन राइट्स मतलब मानव अधिकार। मानव जो है, हम सब तो मानव ही हैं, तो हम लोग का जो अपना अधिकार है उसके अधिकार के लिए जो लड़ाई कर रहे हैं, उसके ही अंग्रेजी जो नाम है ह्यूमन राइट्स, उसको हिंदी मानव अधिकार बोलते हैं। लेकिन बहुत से ऐसे लोग हैं जो अपना जो पक्ष है, मतलब वो डरते हैं कि अब थाना में सबसे बड़ा बात है थाना के नाम से ही आधा आदमी को पसीना आ जाता है कि भैया थाना में जाएं, बल्कि थाना कोई गलत नहीं है, वहाँ जाने से हमको सहयोग ही मिलेगा, इसलिए थाना बनाया गया। लेकिन जैसे बोलते हैं जनरल डायरी और एक FIR, इसके बारे में हम लोग के भी कोई विशेष जानकारी नहीं है, तो आपसे जुड़ने के बाद इसके बारे में विशेष हमको जानकारी मिलेगी। और हम लोग चाहेंगे कि आपसे जुड़ करके कोई भी जहाँ ह्यूमन राइट्स की जरूरत पड़ेगा तो हम लोग उसका सहयोग करें आपके माध्यम से। यही बोल के मैं अपना थैंक यू। बोलूं? सर, मानव अधिकार जैसे उन्होंने बोला है कि ह्यूमन राइट्स है और हर एक व्यक्ति का जीने का अधिकार है, अच्छा शिक्षा का अधिकार है, अच्छा रहन सहन, अच्छा परिवेश में रहने का अधिकार है। लेकिन किसी तरह यहाँ देखा जाए कि खास करके भारत में अभी हम जो प्रवेश ये देखा जा रहा है प्रदेश में कि अभी जितने भी स्कूल्स अभी देख रहे हैं सरकारी स्कूल्स बंद होते जा रहे हैं दिन प्रतिदिन, और ये संख्या बहुत ज़्यादा है, सिर्फ बंगाल में नहीं, ये ऑल ओवर इंडिया में। तो ये मैं चाहूँगा कि आपके माध्यम से इस बात को भी उठाएं, और अभी जिस तरह इस प्रकरण में देखा जाए कि जो बंगाल के जो शिक्षक लोग को डिसमिस किया गया है, जो जेन्युइन बंदा है, तो उस पर भी आपका योगदान होना चाहिए, ये क्योंकि काफ़ी लोगों का जो जीवन उस पर अर्पित है। ये 10 साल 15 साल कुछ लोगों ने कार लोन लिया, कुछ होम लोन लिया, उन लोगों के लाइफ है, अब एकाएक उनको हटा दिया, तो सोचिए सर उनकी जीविका कैसे चलेगी। तो आपके माध्यम से मैं चाहूँगा इस चीज़ को आप आगे उठाएं और इसका सोल्यूशन निकालें। সবাইকে নমস্কার। সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস আমাদের সংগঠনের ফুল নাম হচ্ছে গিয়ে সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট ইন্ডিয়া। এর কর্ণধার হচ্ছে আমাদের দাদা মিস্টার অতীন্দ্র ঘোষ মহাশয়। সিপিডিআর আমি আগে একটু বলে নিই, তারপরে আমি হিউম্যান রাইটসে যাচ্ছি। আমাদের এই ওয়েবসাইটটা খুললে দেখা যাবে অনেক সিপিডিআর কিন্তু এই নাম দিয়ে অনেক আছে, অনেক সংগঠন আছে, কিন্তু আপনারা সবাই একটু দেখে নেবেন সংগঠনের নামটা কি। এবং নামটাও আমি বলবো বড় কথা নয়, বড় কথা হচ্ছে নামটা দেখার পরে যে আমরা যে কাজ করি, আমাদের যে সারা বছরের যে কাজ, সেই কাজটা দেখতে হবে। শুধু ধরুন আমি অ্যাক্টার্স কিংবা আরও গুণীজনদের সাথে, ধরুন আমি বলবো আমাদের সমাজে যারা গুণীজন তাদের সাথে শুধু দাঁড়িয়ে আমি ছবি তুলে সেটা পোস্ট করে দিলাম, সেটা কিন্তু আমাদের কাজের মধ্যে পড়ে না। সেটা বলতে গেলে এখনকার দিনে হয়তো এই ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো হয়েছে, কিন্তু এগুলো রয়েছে বলে আমরা একটা ছবি দিয়ে দিলাম ধরুন কারোর সাথে, তার মানে এই না যে আমিও সেই ব্যক্তিটা, সেই আমি হয়ে গেলাম, সে তার জায়গায় আমি আমার জায়গায়।
তো আমরা হিউম্যান রাইটসের আমাদের মেন হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং স্বাস্থ্য। এটা হচ্ছে আমাদের নৈতিক অধিকার। আমরা যখনই জন্মাচ্ছি তখন প্রত্যেকটা মানুষ কিন্তু এই অধিকারটা নিয়ে আমরা পৃথিবীতে আসছি। আর আমাদের অধিকারটার সময় কিন্তু কে ছেলে, কে মেয়ে, কে থার্ড জেন্ডার, কে কালো, ফর্সা, মোটা, এইগুলো কিন্তু কোনো কিছু ম্যাটার করে না। আমি মানুষ হয়ে জন্মেছি, আমার একটা অধিকার আছে এখানে। সুতরাং এই 5টা অধিকার আমার চাই, কিন্তু আমরা এই অধিকারটা সম্বন্ধে একদমই কিচ্ছু জানি না, যার ফলে আমাদের কোথা থেকে কেউ যদি কোনো রকম কোনো ফেসিলিটি দেয় আমরা মনে করি সেই দিচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। আমরা কিন্তু এই 5টা অধিকার নিয়ে পৃথিবীতে জন্মেছি। আর হিউম্যান রাইটস সম্বন্ধে বিস্তারিত বলা মানে ধরুন আমি আপনারা যে আজকে এসছেন, আপনারা ভাববেন যে আমি ফার্স্ট কথা হচ্ছে আমি কেন এখানে জয়েন করব। এই কেন জয়েন করব এইটার মধ্যে দিয়ে মানে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। সেটা হচ্ছে গিয়ে দেখুন, ফার্স্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটটা খুলে দেখতে হবে যে আমরা কি কাজ করছি। আমরা এমন মানে অল ইন্ডিয়া বেসিসে আমরা কাজ করে থাকি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে টিমটা আমরা রয়েছে, আমরা যে কাজ করি, আমরা 24 আওয়ার্স কাজ করি, এবং ভগবানের আশীর্বাদে কেউ যে কোনো রকম বিপদে পড়লে, বিপদ বলুন সে অসুস্থ सोसाइटी के साथ अगर नहीं जुड़ के रहे और सोसाइटी के लिए कुछ नहीं कर पाए तो जीवन व्यर्थ है। उस हिसाब से हर किसी को मतलब CPDR या फिर इस टाइप की जितनी भी संस्था ह्यूमन राइट्स से रिलेटेड जो भी अच्छी संस्था है जुड़ के रहना ही चाहिए। থ্যাংক ইউ। বলুন না, কোনো অসুবিধা নেই। মানবাধিকার কমিশন একটা ভালো সংস্থা। সবসময় আমি দেখি, আমি টিভিতেও দেখি, সোশ্যাল মিডিয়াও দেখি, বা কোনো কিছু ঘটনা ঘটলে মানবাধিকার কমিশন ঝাঁপিয়ে পড়ে এ বিষয়ে কোনো দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব হচ্ছে এখানে যে আমাদের যে সরকার আছে, মানে বিশেষ করে পশ্চিমবঙ্গে, এখানে তো কোনো কিছুতে মানে গুরুত্ব দিতে চায় না। বিশেষ করে আমাদের পুলিশি ব্যবস্থা বা মানুষের যে মানে স্কুল, কলেজ, আর সব কিছুতেই যদি মানে ইয়ে করা যায়, কোথাও দেখা যায় না যে মানুষ শান্তিতে মানে কাজ করে বাড়ি ফিরছে বা কিন্তু এই সকলের জন্য যে আমাদের মানবাধিকার কমিশনের যে লড়াই, সেই লড়াইটা কিন্তু জারি আছে। এটাই মানে মানে একটা ইয়ে মানে কী বলবো, যে এখান থেকে একটা মানুষের ভরসা থাকে যে হ্যাঁ একটা কেউ আছে যে আমাদের জন্য লড়ছে। এটাই আমাদের মানে প্রাপ্য, এর বেশি আর কিছু और एक चीज पूछना ऐसे तो मानवाधिकार की मीटिंग में हम भी 2-3 बार गए, जाने के बाद क्या होगा, नाम वगैरह लिखते सब, लेकिन इसका कोई ठीक ठिकाना हम लोग को तो दोबारा नहीं मिलता है, समझे ना। तो क्या हमारा प्रॉब्लम अगर कुछ हो तो हम प्रॉपर्ली जा करके वहाँ पे हम अपना सोल्यूशन बोल पाए, ऐसे तो सोल्यूशन, लेकिन फिर ये दोबारा हमको नहीं मिलता है जगह। ठीक है, जैसे आज मीटिंग আমাদেরকে সারা জীবন बुलाया गया, हम आए, लेकिन बाद में मान के चलिए मेरा प्रॉब्लम हो ही सकता है, इसके बाद हम कहाँ जाएंगे वो ठिकाना नहीं होना चाहिए। ঠিক ঠিক। ये हमको थोड़ा তোমাদের এখানে দিলীপ পাसवान এসছে, आपको एक मैं कार्ड बना के दिया था ना, जो आपको प्रॉब्लम हुआ था जी जी थाने में, जी सर। तो मैंने फोन पकड़ा, बातचीत किया ना सब हाँ कुछ। बात ठीक है, अभी बैठिए, बात में দাদা একটা ইয়ে কথা ছিল, बोलो। অ্যাকচুয়ালি মানে বলার বক্তব্য এটাই যে সমাজে যেভাবে করাপশন বাড়ছে, তাতে ভালো কিছু করতে যাওয়ার আগে বিভিন্ন টাইপের ডিপার্টমেন্টে যখন যাচ্ছি তো চারিদিকে করাপশন, সেই ছোটো থেকে বড়, আমরা তো বিভিন্ন সেক্টরে যোগাযোগ করছি, তো সব জায়গাতে এত বেশি করাপশন হয়ে গেছে যে মানুষ কিছু করতে যাওয়ার আগে সেটাকে স্টপ করে দেওয়া হচ্ছে। তো আমাদেরকে সবার আগে শুরু করতে হবে কি, মানে মানুষকে সচেতন করতে হবে যাতে होगा। खास करके मैं चाहूँगा बच्चों को स्कूल जो बंद हो रहा है जिस तरह, और जो प्राइवेट स्कूल्स में जिस तरह की जो मतलब उनका जो फीस बढ़ोतरी जो हो रहा है, ये भी एक बहुत बड़ा चीज़ है। जबकि राइट टू एजुकेशन है, एक हमारा राइट अधिकार है, तो इसका जो हनन हो रहा है, मैं चाहूँगा आपके माध्यम से इस पर बात रखें। দাদা একটা কথা বলবো, আপনি যে কথাটা বললেন লাস্টে যে এডুকেশন নিয়ে, এই আমি একটু আগে বললাম না আমরা সুন্দরবনে গেছিলাম, সেখানে এক ভদ্রমহিলা 500 স্টুডেন্ট নিয়ে বিনা পয়সায় এবং খাওয়া প্লাস পড়াশোনা করাচ্ছে প্লাস খাওয়া দাওয়া দিচ্ছে। সে ডাল ভাত দিক আর মাছ ভাত দিক, সে কিন্তু ডেলি তাদেরকে খাওয়াচ্ছিল, এবং 500 স্টুডেন্ট, শুধুমাত্র আশেপাশের কিছু লোক
এইটাকে বন্ধ করতে করতে 100 লোকে এখন এসে দাঁড়িয়েছে, 100টা বাচ্চা খালি। তার মানে আপনি যে কোশ্চেনটা করেছেন যে এডুকেশনটা কিছুতেই করতে দেবে না আমাদের, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে বোধ হয় এটা বেশি। দাদা বলুন। बोलिए ना। मानव अधिकार के विषय में हमको उतना ज्ञान नहीं है, तो कुछ बात ऐसा कुछ बताइए कि क्या क्या हम करने से हमको सपोर्ट मिल सकता है, क्या नहीं करना चाहिए कि मानव अधिकार के खिलाफ, ये थोड़ा हमको मेरा था कि ऐसे तो आपका ह्यूमन राइट्स के बारे में हम लोग जो बुक्स में पढ़े हैं और नैतिक जीवन जो देख रहे हैं वो सभी जानते हैं, सभी पॉइंट्स को रिपीट करना ही होगा। सीपीडीआर के बारे में ये बोलना चाहेंगे कि मतलब मेरा भी हो गया 4 या 5 साल सीपीडीआर को देखते हुए। तो सीपीडीआर का एक ही चीज़ है कि उस चीज़ को उन्होंने पकड़ के रखा है, अभी भी उस जगह पे मतलब अडिग है कि नहीं मुझे आगे बढ़ना है। और मैं तब से जान रहा हूँ आप लोग को, जब आप लोग का वेबसाइट वगैरह काम वगैरह भी नहीं हुआ था, रिसेंटली शायद कंप्लीट हुआ 2 या 3 साल में। बहुत ही लैटरल ग्रोथ है, मतलब कि इसको स्टीव कहते हैं या फिर फैलाव बोलिए। बहुत ही अच्छा काम आप किए हैं, आपने बहुत ही क्रिटिकल सिचुएशन के टाइम पे इस पोस्ट को हैंडल किया। मैडम को भी हम देखे आपके साथ में, वो भी शायद बाद में जुड़ी, पता नहीं पहले सब नहीं आते थे इनको। और सीपीडीआर के साथ और जितेंद्र के साथ जुड़ने के बाद कुछ यहाँ पे जाने जो आप लोगों ने सपोर्ट किया है, चाहे वो आपका पशु को रिलेटेड, पशु से रिलेटेड आपका जो प्रॉब्लम्स हो रहा है, जैसे पिछले बार हुआ था कि कम्युनिटी में कुछ डॉग्स को लेकर इशूज़ हुआ था, जिसको कुत्ता काट ले रहा है लेकिन लोग उस पर टैरी नहीं करने दे रहे हैं, डिस्टर्बेंस क्रिएट कर रहे हैं। उसके बाद भी थाना वगैरह का था, एजुकेशन का भी जैसे मैम बोल रही वैसा है, हॉस्पिटल्स का सपोर्ट आप लोग का बहुत ही अच्छा है। तो ये सारा कुछ मतलब जानते हैं, मुझे बहुत अच्छा लग रहा है कि मतलब ह्यूमन একা করা যাবে না, একটা সংস্থার হাত ধরে আমাদের কাজটা করতে হবে। তা আমি চাইবো যে আপনারা আমাদের দুর্গাপুরে একটা ভালো সেন্টার করুক, আমাদের হাত ধরে আমরা সবাই তার মেম্বার হব। এবং কোনো কিছু করার আগে মানুষকে আমাকে সংশোধন করতে হবে। একটা বেঙ্গলি মুভি দেখেছিলাম, নাম হচ্ছে মুক্তধারা, ঠিক আছে? তো সেখানে 2 রকম সেল ছিল, একটা হচ্ছে পানিশমেন্ট সেল, একটা হচ্ছে সংশোধনাগার। তো ওখানে কয়েদিদেরকে সংশোধন করা হচ্ছে। তো ঋতুপর্ণা সেনগুপ্ত করেছিলেন মুভিটা। তো উনি মানে কয়েদিদেরকে এত সুন্দরভাবে সংশোধন করলো, যে কয়েদিরা যারা রেপি থেকে শুরু করে ভ্যারাইটিসের লোক ছিল, তারা সেই বাল্মীকির করে তারা সবাই একটা মানুষ হয়ে গেল। সিনেমাটা দেখিয়েছে। তো আমাদেরকে এমন কিছু করতে হবে যে মানুষকে সচেতন করতে হবে, যাতে মানুষ কোনো করপশন করার আগে না ভাবে। মানুষের মাথা মনকে ঠিক করতে হবে। আসলে করবেন কি, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট বলতে সরকারি, অবভিয়াসলি সরকারি ডিপার্টমেন্ট যদি ঠিক থাকতো তাহলে আমাদের দেশে কোনো করপশন হতোই না। আজকে হাজারো মানে হিউম্যান রাইটস তৈরি হয়েছে, কিন্তু কারো কোনো অ্যাক্টিভিটি নেই, শুধু গাড়িতে বাইকে পোস্টার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। রাজ্য প্রেসিডেন্ট, ইন্ডিয়া প্রেসিডেন্ট, এই ওই হাবি যাবি, কিন্তু কাজের বেলা। আচ্ছা, আপনারা সবাইকে জিজ্ঞেস করছি, সরি বলছি যে আপনারা সবাই থানায় কতজন গেছেন? এখানের লোকেরা যারা থানায় গিয়ে অভ্যস্ত, আমাদের মধ্যে থানায় বলতে গেলে যারা যাওয়া আসা হয় কিংবা থানা আছেন, উনি আছেন, এরা আমরা বাকি সবাই জানি। থানায় যাওয়া আসা হয়, কথা বলতে থানা নামটা শুনলে যেন মনে একটা ভয় আছে। জেলের ভেতরে কতজন গেছেন? আমার হয়তো কারো যাওয়া হয়নি। কেউ গেছেন কি জেলের ভেতরে? জেলের ভেতরে, হ্যাঁ। তো আপনি আমি আজকেই দাদাকে আমরা ছবিটা দিয়ে দেবো। ছবিটা যদিও আমাদের পোস্ট করার অলরেডি 10 বছর হয়ে গেছে, এবার আমি পোস্ট করতে পারবো। 10 বছর আগে, 10 বছরও না, 2007 সালে আপনারা জানেন দুর্গাপুরের এডুকেশন সেক্টর থেকে কুন্তলকে তো চেনো, আমাদের রবীন্দ্র, আমাদের দুর্গাপুর কোর্টের অ্যাডভোকেট, ঠিক আছে। বাপি আমাদের কোম্পানির টিম মেম্বার, দিলীপ কুমার আসানসোল কুলটি, সন্তোষ প্রসাদ আমাদের পানাগড় থেকে, এবং ব্যবসায়ী সিদ্ধার্থ শাহ, ওনাকে তো তুমি চেনো, বহু পুরনো আমাদের একজন মেম্বার। অভিষেক আমাদের কোম্পানির একজন টিমের মেম্বার। দাদা তুমি একটুখানি পরিচয় করে দাও। কপিল প্রসাদ আমাদের দুর্গাপুরের একজন ব্যবসায়ী এবং খুব ভালো মানুষ। কপিল দা, অনিল কুমার,
আর জীবন আমাদের দুর্গাপুরের একজন ব্যবসায়ী এবং আমাদের টিমেরই একজন মেম্বার, খুব সুন্দর, খুব ভালো ছেলে। কাকু হচ্ছেন আমাদের এই টিমের একজন মেম্বার, আমাদের অম্বুজাতেই থাকেন, আমাদের এখন কাজ করেন। অঞ্জনা আমাদের টিমের মেম্বার, দুর্গাপুরে খুব ভালো কাজ করছে। অঞ্জনা দারুণ, মানে রিয়েল এস্টেট সেক্টরে খুব ভালো কাজ করছে। মানসি ম্যাডাম, মানসিজি ব্যাংক সেক্টরে আছেন, ব্যাংকিং সেক্টরে আছেন। ওইখানে চলো, এটা তো তুমি ছিল। রিম্পি আমাদের টিমের মেম্বার। আর সংগ্রাম, একটু তুমি আমাদের সংগ্রাম আমাদের পানাগড়ের এসবিআই মানে ব্যাংকিং সেক্টরে আছে, আমাদের টিমেরই একজন মেম্বার, খুব ভালো ছিল, আমাদের সঙ্গে খুব সুন্দর করে কাজ করছে। আর সুভাষিস রয়, এরপরে তোমাকে আমাদের এখানে আজকে যাদেরকে আমরা ইনভাইট করেছি, আমাদের সকলেই আমাদের ফ্যামিলি মেম্বার, ক্লোজ পারসন বা আমাদের পরিচিত যারা আমাদের সঙ্গে কাজ করেন, এবং দুর্গাপুরের বিভিন্ন সেক্টর থেকে সবাই এসছেন যারা কাজ করেন এবং সমাজের বিভিন্ন মাধ্যমে তারা ছড়িয়ে আছেন। আমাদের জন্য একটা খুব খুশির খবর যে আজকে আমাদের মধ্যে কিছু খুব ভালো মানুষ যারা পুরো অল ওভার ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের উপরে মানবাধিকার নিয়ে কাজ করছেন, মানবাধিকারের সম্মানের জন্য কাজ করছেন। আমরা তাদেরকে আমাদের মধ্যে পেয়ে খুবই খুশি, গর্বিত এবং আপ্লিত। বাংলাটা যদি কিছু মিস্টেক হয় মানি গুছিয়ে নেবেন। আমাদের মধ্যে প্রস্তুত রয়েছেন আমাদের সিপিডিআর ইন্ডিয়ার, যেই সংগঠনের আমি বহু বছরের একজন সদস্য, কর্মী, এবং যার হাত ধরে, যার স্নেহ বা যার ভালোবাসা পেয়ে আজকে আমি এই জায়গা পেয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রী অতীন্দ্র ঘোষ, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সেলি মুখার্জি, আমাদের মহিলা উইংসের ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিভিন্ন সেক্টরে ম্যাডাম, খুব ভালো কাজ করছেন এবং সব দিক থেকে মানে ওই ম্যাডামকে আমরা আজকে পেয়ে খুবই গর্বিত। ডক্টর গীতাঞ্জলি মুখার্জি, সিপিআই ইন্ডিয়া। আমরা প্রোগ্রামকে নেক্সট স্তরে নিয়ে যাওয়ার আগে আমাদের মধ্যে যারা উপস্থিত আছেন তাদের সকলকে আমরা আমাদের দুর্গাপুরবাসীর পক্ষ থেকে, মেম্বারের পক্ষ থেকে আমরা তাদেরকে ওয়েলকাম করে নেব। সর্বপ্রথম ওয়েলকাম করব আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি শ্রী অতীন্দ্র ঘোষকে। আমি লিপিকাকে বলবো, লিপিকা তুমি আর সুভাষিস তোমরা দুজন মিলে। আমার কাছে টাইম নেই, সংগঠন আবার সংগঠন নতুন করে অনেক কাজ, এই কথাগুলো কিন্তু একটা কমন প্রবলেম। কখন হয়? যখন একটা প্রবলেমে আমরা পড়ি, যখন প্রবলেমে পড়ি তখন কিন্তু আশপাশে দেখবেন বড় একটা প্রবলেম পড়লে তখন কিন্তু আশপাশের লোক কিন্তু আপনাকে অ্যাভয়েড করে চলে যাবে। হাত কে ধরবে? সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস। একটা কলে শ্রী অতীন্দ্র ঘোষ আমাদের যিনি নেতৃত্ব, উনি কিন্তু ফোনটা ধরবে, আর শুধু ফোনটা ধরবে নয়, সেইটার একটা পুরো একটা সলিউশন, ফুল ওয়ার্ক সাইকেলটাকে আমরা কমপ্লিট করি। এই না যে শুধু একটা আচ্ছা শুনলাম ঠিক আছে একটা অ্যাপ্লিকেশন করুন, কমপ্লেন করুন, না। কারণ আপনি আজকে প্রবলেমে পড়বেন না, কিংবা আপনি হিউম্যান রাইটস কেন করবেন? কারণ এটাতে আপনি নিজের নলেজটাকে বাড়াবেন রিগার্ডিং রাইটস। মানুষ হয়ে জন্মালে কিছু রাইটস থাকে, এই রাইটসটা আমরা সিপিডিআর ইন্ডিয়া দিচ্ছি না, এই রাইটসটা আপনাকে কনস্টিটিউশন দিয়েছে। এবার কনস্টিটিউশনটাকে ইজি ভাবে আমাদের কিছু অনলাইন ক্লাসেস আছে, তাতে ইজি করে আপনাকে কনস্টিটিউশনটা শিখিয়ে দেওয়া হবে। মানে ধরে নিন একটা 2 বছর 3 বছরের বাচ্চাকে আমরা হিউম্যান রাইটস শেখাচ্ছি, মানে বুঝতে পারছেন মানে কতটা সহজ করে দিয়েছি বিষয়টাকে। যেই বিষয়টা 11-12-এ গিয়ে পড়ানো হচ্ছে আর স্টুডেন্টরাও পড়ছে জাস্ট পরীক্ষায় পাশ করার জন্য, আপনি তো এডুকেশন থেকে আছেন, তো সেইখানে দাঁড়িয়ে আমরা কিন্তু আমাদের কিন্তু এই সিপিডিআর ইন্ডিয়ার অনেকগুলো উইংস আছে। বেসিক্যালি আমি এডুকেশন উইংটাই দেখি।
এডুকেশন উইংয়ে যে কাজগুলো সেটার বিষয়ে আমি বিস্তৃতভাবে বলছি, কিন্তু আমরা হিউম্যান রাইটসটা যদি সহজভাবে বুঝে যাই, আমি নিজের হেল্প করতে পারবো, নিজের আশপাশের 10 জনের হেল্প করতে পারবো, তখন কিন্তু আপনি ডিফারেন্স বুঝতে পারবেন। একটা ডায়েরি, একটা কমপ্লেন আর একটা এফআইআর এর মধ্যে। সাধারণভাবে আমরা বুঝতে সেন্ট্রাল জেলের ভেতরে একটা জেলের ভেতরে নিয়ম আছে, 6 বছর যদি বাচ্চার বয়স না থাকে তাহলে তাকে মায়ের সাথে রাখা হয়। থানার মানে জেলের ভেতরে মায়ের সাথে কিন্তু শিশুরাও থাকে। সেই শিশুদেরকে পড়ানো আমি নিরন্তর 3 বছর পড়িয়েছি। সেখান থেকেই আমরা শুরু করেছিলাম। তো সেটা যেদিন শুরু হয়েছিল সেদিন সমস্ত অফিসাররা আমাকে সাপোর্ট করেছিল। সেদিন আমাদের ছবি তোলার পারমিশনও ছিল, যে যখন ওই কাসাবের কেসটা হয়েছিল তার একটা টিম মেম্বারও তখন ওখানে ছিলেন। তো ভেতরের মানে আমরা যদি কাজ করতে চাই, মানে তাই জন্যই জিজ্ঞেস করলাম যে জেলের ভেতরের দুনিয়াটা কিরকম, সেটাও কিন্তু নিরন্তর 3টে বছর আমরা দেখেছি। তো ভেতরের বিষয় কিরকম আছে আমাদেরকে কন্ট্রোভার্সি, মানে আমরা যদি, আমার এটা বিশ্বাস, যদি আমরা একটা বছর নেগেটিভ না দেখে শুধু ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করি, অনলি ডেভেলপমেন্ট, যে এখন শুধু আমরা ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। আর একটা জিনিস যে আমরা সবাই না অনেক বেশি ওভার থিঙ্কিং করে ফেলি, এটা কেন করবো, এটা আরে করে দেখি না, একটা বার ডেভেলপমেন্ট নিয়ে শুধু চিন্তা করে দেখি না, তাহলেই আমার মনে হয় জন্য আজকে আসা। আপনাদের সবার খুব কাছের মানুষ, প্রিয় মানুষ, এবং আপনাদের বলে ব্যাপারটা না, যেটা আমি দীর্ঘদিন ধরে ওকে দেখেছি, বহু বছরের আমাদের একসাথে আলাপ, একসাথে আমরা সংগঠন দীর্ঘদিন ধরে করছি। একটা ভালো মানুষ, ভালো মনের, সব থেকে বড় কথা ভালো মনের একজন মানুষ, এবং খুব হেল্পফুল পার্সন, প্রত্যেকটা মানুষের সঙ্গে কাজ করে। আপনাদের সাথে সেই হৃদ্রতা না থাকলে আজকে হয়তো আমরা সবাই মিলে একত্রিত হতাম না। দাদাও সেই সময় দেখেছি, আমরা বহুদিন ধরে আমরা এসছি, কাজ করেছি। ও হয়তো নিজেকে সবসময় লুকিয়ে রাখে। আপনাদের এটাও জানা দরকার যে আমাদের অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট কিন্তু আমাদের জিতেন প্রসাদ, ঠিক আছে। এবারে আপনারা যদি আমাদের ওয়েবসাইট দেখেন তা সেখানে ওনাকে দেখতেও পারবেন। দীর্ঘদিন ধরে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানবাধিকার সংগঠনটা করছি। তা আমি আমার বক্তব্য রাখার আগে আপনাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার ডান বাদিকে রয়েছেন আমাদের মাননীয় শেলি মুখার্জি, যিনি আমাদের মহিলা ওমেন সেলের প্রেসিডেন্ট, দীর্ঘদিন ধরে এই সংগঠনের ফাউন্ডার মেম্বার, সংগঠন করছে দীর্ঘদিন ধরে মানুষের পাশে, মহিলাদের সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছে। আর আমার ডান দিকেও রয়েছে ডক্টর গীতাঞ্জলি মুখার্জি, ইনি আমাদের সংগঠনের ফাউন্ডার মেম্বার, এবং দীর্ঘদিন ধরে আমাদের সংগঠনের এরা দুজন, মানে যদি 4টে স্তম্ভ হয়, এনারা দুজন ধরুন ওই 4টের মধ্যে 2টো স্তম্ভ এনারা দুজনেই ধরে রয়েছে, যারা দীর্ঘদিন ধরে আমাদের এই সংগঠনের জন্য কাজ করছে। আমি প্রথমে গীতাঞ্জলি দিকে বলবো কিছু বলবার জন্য, যদি আপনি বলুন, তারপরে আমরা আমাদের মতো করে শুরু করি।